হ্যালো আর্মিস, ফাইনালি আমি তোমাদের জন্য নিউ টেকুক এফএফ মেক করে ফেললাম। সো লেটস গো, শুরু করা যাক। ইনি হলেন জিয়ন জাংকুক, জমিদার বাড়ির উত্তরাধিকারী, মিনইয়ংগি এবং পার্ক চেয়ংয়ের একমাত্র সন্তান। বলে রাখা ভালো আর্মিস, এখানে তোমাদের জন্য একটা টুইস্ট আছে। পার্ক চেয়ং হচ্ছে গরিব ঘরের মেয়ে। তার যখন বয়স কম ছিল তখন মিনইয়ংগি তাকে বিয়ে করে নেয়। সে যেহেতু গরিব ঘরের মেয়ে, এটা তার জন্য ভাগ্য ছিল যে সে জমিদার বাড়ির একমাত্র বউ হবে। দেখতে সুন্দরী হয়, তার ভাগ্য খুলে গেছে, সবাই এটাই মনে করতো। তো যাই হোক, পার্ক চেয়ংয়ের ফ্যামিলি এবং সে এই বিয়েতে কোনো আপত্তিই করেনি। আপত্তি করলেও কোনো লাভ হতো না, সে তো জমিদারের পছন্দের। তো যাই হোক, বিয়ের 2 বছর পরে তাদের কোলে আরও করে জিয়ন জাংকুকের জন্ম হয়। ছোটবেলা থেকেই জিয়ন জাংকুকের মেজাজ ছিল বেশ রাগী, বদমেজাজি, তেজি। সে সবার সঙ্গে রাগারাগি করতো এবং চেঁচামেচি করতো, কখনো কারোর সঙ্গে শান্তভাবে ব্যবহার করতো না। ইভেন সে তার মা বাবার সঙ্গেও সবসময় চেঁচামেচি এবং রাগারাগি করতো। এক কথায় সে অনেক রাগী টাইপের একজন ছিল। তো যাই হোক, তাদের জমিদার বাড়িতে অনেক দাসী কাজ করতো এবং এতগুলো দাসীর মধ্যে সবচেয়ে বয়স কম ছিল টের। টের বয়স কম হয়, সেখানে থাকা প্রত্যেকটা দাসী টেকে কাজ করতে অনেক সাহায্য করতো। ইভেন সবার থেকে টেকে কম কাজ করতে হতো। সে যদি কোনো কাজ না পারতো তাহলেও তাকে কেউ কিছু বলতো না, তার কাজ অন্যরা করে দিত। ইভেন পার্ক চেয়ং এবং মিনইয়ংগিও টেকে নিজের মেয়ের মতোই দেখতো, তাকে অনেক আদর করতো, খুব একটা বেশি কাজ করতে দিত না। যেহেতু টে একটা পিচ্চি মেয়ে, টের বয়স হচ্ছে মাত্র 14 বছর। তো যাই হোক, কিন্তু জিয়ন জাংকুকের এগুলো একদমই সহ্য হতো না। সে সবসময় চাইতো সবার নজর তার প্রতি থাকুক এবং সবাই তাকে ভালোবাসুক। কিন্তু টে মাঝখানে পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে। এই জন্য সে সবসময় চিন্তায় থাকতো কীভাবে টেকে সরিয়ে দেওয়া যায় এই পথ থেকে। এভাবেই দিন যেতে লাগলো। একদিন জেনি কিম নামের একজন দাসী প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে। সে বিছানা থেকে উঠতে পারছিল না, চোখও খুলতে পারছিল না, তার অবস্থা অনেক খারাপ ছিল। জেনি কিম হলো এই জমিদার বাড়িতে সবচেয়ে পুরানো দাসী এবং আগে সে কাজ করতে এসেছে। জেনি কিম এই জমিদার বাড়ির সম্পর্কে অনেক কিছুই জানে যা অন্যরা জানে না, যেহেতু সে এখানে সবচেয়ে পুরানো দাসী ছিল। জেনি কিম সবার তুলনায় বয়সেও অনেকটা বেশি ছিল। তো যাই হোক, হঠাৎ করে এমন সময় জেনি কিমের ডাক পড়ে জিয়ন জাংকুকের রুমে। জিয়ন জাংকুককে 1 কাপ চা বানিয়ে দিতে বলা হয়েছে জেনি কিমকে। জিয়ন জাংকুক জেনে বুঝে জেনি কিমকে এই কাজটা দিয়েছে। এতগুলো দাসী থাকা সত্ত্বেও জিয়ন জাংকুক সবার মনে কষ্ট দিয়ে খুব আনন্দ পেত। এই জন্য জেনি কিমের অসুস্থতার সুযোগ নিয়ে এসে জেনি কিমকে কাজ করতে দিচ্ছে, যাতে জেনি কিমের আরও কষ্ট হয়। জেনি আপু, তোমাকে জমিদার সাহেব তার ঘরে চা দিয়ে আসতে বলেছে। জমিদার বাবু ডেকেছে? আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসছি চা। আপু, তুমি তো অসুস্থ, আমি জমিদার বাবুর জন্য চা বানিয়ে নিয়ে যাচ্ছি, তুমি রেস্ট নাও। তুমি এই অবস্থায় কিভাবে যাবে? মূলত টে হচ্ছে জমিদারের সম্পর্কে বা জমিদার বাড়ির সম্পর্কে খুব একটা ধারণা টের নেই। টের বয়স কম, এত কিছু বোঝার ক্ষমতাও টের নেই। তাছাড়া সে তো একজন নতুন কাজের দাসী, কিছুদিন হয়েছে এ বাড়িতে কাজ করছে। না বোন, তুই শুধু শুধু আমার জন্য কষ্ট পাবি। জমিদার বাবু রেগে যাবে আমার কাজটা যদি তুই করে দিস, আমিই করে নেব। না আপু, তুমি অসুস্থ, তুমি শুয়ে থাকো, কী কষ্ট দিবে আমিও দেখে নেব। বলেই টে রান্নাঘরে চলে গেল চা বানাতে, আর নিজের হাতের চা বানিয়ে চলে গেল জিয়ন জাংকুকের রুমে দেওয়ার জন্য। টে জানতো না তার জন্য কত বড় শাস্তি অপেক্ষা করছে। এরপরে টে রুমের সামনে দাঁড়িয়ে ভেতর আসার পারমিশন চাইল। কী ব্যাপার, তুই এখানে? আর তোর হাতে চায়ের কাপ কেন? আমি কি তোকে চা বানাতে বলেছি? আসলে জেনি আপু অসুস্থ, তো তাই আমি। তোকে এত দরদ দেখাতে কে বলেছে? সব সময় দরদ দেখিয়েই তো সবাইকে নিজের মধ্যে নিয়ে নিস। আসলে জেনি আপু বিছানা থেকে উঠতে পারছে না, তাই আমি নিজেই কাজটা করে নিলাম। আমার চাটা ভালো হয়েছে, কে দেখুন। আমি কি তোকে একটা বারও জিজ্ঞেস করেছি তোর চাটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? আর তাছাড়া সবার গায়ে ডলে পড়তে আসিস কেন তুই? এত এত ভালোবাসা নেই আমার কিসের? আপনি আমার সঙ্গে এভাবে কেন কথা বলছেন জমিদার বাবু? আমি বলছি তো, আমি চাটা ইচ্ছা করে দিতে আসিনি, জেনি আপু অসুস্থ তাই। এরপরে জাংকুক প্রচণ্ড রেগে যায়, কেননা টে মুখে মুখে কথা বলছিল। এমনিতেও সে টেকে সহ্য করতে পারে না, তাই ইচ্ছে করে টের হাতে গরম চাটা ফেলে দেয়, যার কারণে টে চেঁচিয়ে ওঠে ব্যথায়। একদম ভালো কাজ করেছি। চাটা দেওয়ার ইচ্ছা ছিল যখন আগে করে বানিয়ে আনলেই হতো। তুই জানিস না আমি লেট একদম পছন্দ করি না, আর একজনের কাজ অন্যজন করাও পছন্দ করি না। যখন চাটা বানানোর ইচ্ছা ছিল তাড়াতাড়ি করে ফেলতি। নেক্সট টাইম থেকে এমন ভুল করলে এখন তো তোর হাত পুড়িয়েছি, এরপর যে কী পোড়াবো তাই বুঝবি না তুই। এখন তুই যা, আমি তোর মুখ দেখতে চাই না, আর কখনো আসবি না আমি না বললে। এরপরে টে চোখ থেকে পানি পড়লো। সে তার পোড়া হাতটা চেপে কষ্ট করে রুম থেকে বেরিয়ে এলো এবং কাঁদতে কাঁদতে জেনি কিমের রুমে চলে গেল। কী হলো বোন, তুই কাঁদছিস কেন? আপু, আমি তোমার বদলে জমিদার বাবুকে চা দিতে গেছিলাম বলে সে খুব রেগে গেছে, আর আমি দেরি করে চা দিয়েছি বলেও সে আমার হাতটা চা দিয়ে পুড়িয়ে দিয়েছে। তোকে তো আমি আগেই বলেছিলাম বোন তুই যাস না, জমিদার বাবু রেগে যাবেন, তাও তুই শুনলি না।
তো যাই হোক, এরপরে জেনিকিম টেকে নিজের কাছে ডাকে এবং টের হাতে আলতো করে মলম লাগিয়ে দিতে থাকে। জেনিকিমের খুব খারাপ লাগছিল, তার জন্য আজ টের নিষ্পাপ হাতটা কি হলো। টে খুব ব্যথা করছে তাই না? ইস, আমি যদি পারতাম তাহলে নিষ্ঠুর জমিদারকে একটা শাস্তি দিতাম। সে আর কী বা পারে, আমাদের মতো দাসীদের উপর অত্যাচার করা ছাড়া। জমিদার হয়েছে তো, তাই তার দেমাকে মাটিতে পাই পড়ে না। কত খারাপ সে, একটা নিষ্পাপ পিচ্চি মেয়ের প্রতি তার একটুও দয়া লাগলো না, হাতটা এভাবে পুড়িয়ে দিল। আপু, আস্তে ব্যথা পাচ্ছি, আস্তে লাগিয়ে দাও মলমটা। আমি তো জানি বোন, তোর অনেক কষ্ট হচ্ছে, কিন্তু কি করব বল, আমিও যে নিরুপায়। আমি যদি পারতাম তবে তো আমি শাস্তি দিতাম। একমাত্র আল্লাহ তাআলাই পারে ওই নিষ্ঠুর জমিদারের শাস্তি দিতে, আর কেউ না, আর কেউ না। দরজার আড়াল থেকে দাঁড়িয়ে সানা সব কিছু শুনে নেয়। মূলত সানা হলো জমিদার বাড়িতে কাজ করতে থাকা আরেকটা দাসী। সানা বেশ কুটনা, কার্পেজ কাকে লাগাবে সারাদিন এসব নিয়ে ভাবতে থাকে। এরপরে সানা আর কিছু না ভেবে জমিদার বাবুর ঘরে চলে যায় এই বিষয়ে জানাতে। জমিদার বাবু, আসতে পারি? আয়। এই সময় এখানে তুই কী করছিস সানা? জমিদার বাবু, আপনার জন্য একটা টাটকা খবর নিয়ে এসেছি। আমি জেনি আপু এবং টের দরজার আড়াল থেকে সব শুনছিলাম। ওরা আপনাকে নিয়ে অনেক বাজে মন্তব্য করছে। আপনি নাকি টের হাত পুড়িয়ে দিয়েছেন। ওটা নিয়ে জেনি আপু আপনাকে অভিশাপও দিচ্ছিল। আমি সব কিছু দরজার আড়াল থেকে নিজের কানে শুনেছি। ঠিক আছে, তুই যা আর জেনিকে রুমে পাঠা। এরপরে সানা সেখান থেকে চলে যায় এবং জেনির কাছে গিয়ে বলে, জেনি আপু, তোমাকে জমিদারবাবু ডাকছে। ঠিক আছে, তুই যা সানা, আমি আসছি। না আপু, তুমি যেও না, আমার মতো জমিদারবাবু তোমাকে কষ্ট দেবে। দূর পাগলি, আমি এসব কষ্ট পেতে পেতে অভ্যস্ত হয়ে গেছি। কষ্ট পেলেও আমার কষ্ট লাগবে না। এ বাড়িতে কাজ করতে যখন থেকে এসেছি তখন থেকে অনেক অত্যাচার সহ্য করেছি আমি। তুই আমাকে নিয়ে ভয় পাস না, তুই নিজের চিন্তা কর। এরপরে জেনিকিম জমিদার কাছে গেল। খুব বার বেড়েছে তোমার, তাই না জেনিকিম? ইদানিং তুমি আমাকে নিয়ে লোকের কাছে সমালোচনা করছো, তাছাড়া আমাকে অভিশাপও দিচ্ছ। ভুলে যেও না, তুমি একজন এ বাড়ির আশ্রয়তা, আর আশ্রয়তার মতোই থাকো। আমি তোমার জমিদার, তুমি আমার দাসী। বেশি বাড়াবাড়ি করলে খারাপ হবে। হ্যাঁ, আমি আপনাকে অভিশাপ দিয়েছি, কেননা আপনি নিষ্পাপ পিচ্চি মেয়েটার হাত অকারণেই পুড়িয়ে দিয়েছেন। আপনার কি বুক কাঁপল না ওর হাতটা পোড়াতে? এরপর জিয়ন জাঙ্কুক প্রচণ্ড রেগে গেল এবং জেনিকিমের চুলের মুঠি ধরে তাকে ছুঁড়ে দিল, যার কারণে জেনিকিমের মাথা ফেটে রক্ত বের হতে লাগলো দেওয়ালের সঙ্গে বাড়ি খেয়ে। আর এসব দৃশ্য দেখে জিয়ন জাঙ্কুক জোরে জোরে হেসে উঠল আর জেনিকিমের উদ্দেশ্যে বলল, নেক্সট টাইম থেকে যদি তুমি এমন কোনো বাড়াবাড়ি করো আমাকে নিয়ে, তাহলে এখন তো আমি তোমার জীবন ভিক্ষা দিলাম, এরপরে এটাও ভিক্ষা দিব না। ভুলে যেও না, আমি তোমার অনেক উপরের স্তরে রয়েছি। সামান্য কাজের দাসী হয়ে এমন মুখ চালানোর অধিকার তোমার নেই। আমাকে আপনি জানের ভয় দেখাচ্ছেন? এ বাড়ি থেকে কাজ যখন থেকে করতে এসেছি তখন থেকে আপনি আমার প্রতি নির্মমভাবে অত্যাচার করেন না, সবসময় জানের ভয় দেখান। আপনি বলুন না যে আপনি আমাকে মেরে ফেলতে পারেন না। আপনার সে অধিকার নেই আমাকে মেরে ফেলার। মেরে ফেলছেন না কেন? খুনি প্রমাণিত হতে পারছেন না আমাকে মেরে ফেললে তো আমি অন্ততপক্ষে মুক্তি হতে পারি। আমি এতদিন প্রতিবাদ করিনি, আজ আমার ছোটো বোনটার হাত পুড়িয়েছেন বলে প্রতিবাদ করেছি, তাইও মারলেন? এরপরে জিয়ন জাঙ্কুকের মাথা বেশ গরম হয়ে গেল, তাই সে আরও দুজন কাজের দাসী নায়ন এবং সানাকে ডেকে বলল যে জেনিকিমকে যেন তার সামনে থেকে নিয়ে যাওয়া হয় এবং জেনিকিম যেন তার সামনে না আসে, এবং তারা দুজন জেনিকিমকে ধরে তার সামনে থেকে নিয়ে যায়। তো যাই হোক, এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন টে পার্ক চেয়ংয়ের কিছু কাজ করে দিচ্ছিল, তখন পার্ক চেয়ং নোটিস করে টের পুরা হাতের কী অবস্থা হয়েছে। টে, তোর হাতটা এভাবে পুড়ে গেছে কীভাবে? নিশ্চয়ই কাজ করতে গিয়ে পুড়িয়ে ফেলেছিস, তাই না? তোকে না বলেছি ভারী কোনো কাজ না করতে? তোর বয়স কম, তোর আপু অনেকগুলোই তো আছে। টের আবার মুখে কিছু আটকায় না, সে সব কিছুই বলে দিত। তাই সে আজ সুযোগ পেয়েছে জিয়ন জাঙ্কুকের মায়ের কাছে জিয়ন জাঙ্কুকের নামে বিচার দেওয়ার। আসলে গিন্নিমা, আমি কোনো কাজ করতে গিয়ে আমার হাত পুড়ে যায়নি, আপনার ছেলেই বরঞ্চ আমার হাতে গরম চা পেলে আমার হাতটা পুড়িয়ে দিয়েছে। একদিন জেনে আপু অসুস্থ হয়, তার পরিবর্তে আপনার ছেলের ঘরে আমি চা নিয়ে গেছিলাম জমিদার বাবুর ঘরে, কিন্তু তখন সে প্রচণ্ড পরিমাণে রেগে যায় আমি জেনে আপুর পরিবর্তে কেন কাজ করেছি, এই জন্য সে আমার হাত পুড়িয়ে দেয়। এরপর সে জেনিকিম আপুকে অনেক মেরেছিল। কি? ছি 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 ছি, জাঙ্কুক কী করে পারলো তোর মতো একটা পিচ্ছি মেয়ের প্রতি এত অত্যাচার করতে? এরপরে রোজ জাঙ্কুককে জোরে জোরে ডাকতে লাগলো, যার কারণে জাঙ্কুক সেখানে আসলো। মা, সময় নেই গময় নেই, সবসময় হুটহাট ডাকতে থাকো। আর এই দাসী, ও এখানে কী করছে? ওকে আমি দু চোখে দেখতে পারি না, তুমি জানো না? এরপরে জিয়ন জাঙ্কুক আরও কিছু বলতে যাবে, এর আগে পার্ক চেয়ং তাকে মেরে দেয়। মা, তুমি সামান্য কাজের দাসীর জন্য আজ আমার গায়ে হাত তুললেও তোমাকে নিশ্চয়ই কিছু বলেছে না?
চুপ, টেকে আর কাজের দাসী বলে তুচ্ছ করবি না। টের বয়স কম, ওকে আমি কখনোই কাজের দাসীর চোখে দেখিনি, ইভেন তোর বাবাও দেখেনি, কিন্তু তুই সবসময় ওকে কাজের দাসী বলে তুচ্ছ করিস। অন্যান্য দাসীর সঙ্গে খারাপ ব্যবহার করিস। এই অল্প বয়সী মেয়েটার সঙ্গে তুই তো আর হাত পুড়িয়ে দিয়েছিস, আমি যেটা তোদের নোটিস করিনি। এবার থেকে যদি তুই এমন নির্মম কাজ করিস তাহলে আজ আমি তোকে মেরেছি, এরপর তোর বাবার মাধ্যমে তোকে মার খাওয়াবো, বুঝবি ঠেলা। জাংকুক রাগে ফুঁসতে নিজের রুমে চলে যায়। এখানে দাঁড়িয়ে থাকা তার পক্ষে আর সম্ভব না। রুমেই সে সব কিছু ভাঙচুর করে নিজের রাগ মেটাতে থাকে। ছোটোবেলা থেকেই সে এমন, সামনে যাকে পেতো মারতো রাগ মেটানোর জন্য, কিংবা ঘরের জিনিস ভাঙচুর করতো। এই মুহূর্তে সে ঘরের জিনিস ভাঙচুর করেই নিজের রাগটা মেটাচ্ছিল আর মনে মনে ভাবছিল টের কাছ থেকে কীভাবে প্রতিশোধ নেওয়া যায়। এই টের দিন দিন অনেক বার বেড়ে যাচ্ছে। এই টেকে যেন তারা সহ্য হচ্ছে না, কিছু একটা করতেই হবে। এভাবেই রাত হয়ে যায়। যাই হোক, টাইম স্কিপ করে দিচ্ছি। রাতে পুরো জমিদার বাড়ি নীরব হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে। শুধুমাত্র জিয়ন জাংকুক এবং টেই জমিদার বাড়িতে এখন পর্যন্ত জেগে আছে। বলে রাখা ভালো, টে সারাদিন টুই করে অনেক দুষ্টামি করে, কিন্তু রাতেও টের চোখে খুব একটা ঘুম আসে না। তাই টে বাগানে হাঁটতে চলে যায়। সমস্ত দাসীরা এবং পুরো বাড়ি নীরব হয়ে গেছে। টে মনে করেছে ঘরে আর কেউ জেগে নেই, তাই নীরব বাগানে সে একা একাই হাঁটতে বেরিয়েছে। ওদিকে জাংকুক সুযোগ খুঁজছে টের কাছে প্রতিশোধ নেওয়ার। মুহূর্তের মধ্যেই জানালা দিয়ে নোটিস করে টে বাগানে একা আছে। টের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার এর থেকে বড় সুযোগ জিয়ন জাংকুক আর পাবে না। এই জন্য সে বাগানে চলে যায় এবং টের কাছে আসে। আপনি এখানে কি করছেন? আপনার তো এত রাতে ঘুমিয়ে যাওয়ার কথা, আপনি এখানে কেন এসেছেন আমার কাছে? টে, আমি এখানে এসেছি তোমাকে আদর করতে নিয়ে যাব বলে। চলো আমার সঙ্গে আমার রুমে, আজ আমি তোমাকে অনেক আদর করব। আপনি একটা নোংরা লোক, আমি আপনার সঙ্গে কোথাও যাব না। আমি আপনার কাছ থেকে আদর খেতে চেয়েছি একবারও? যাই হোক, এরপরও জিয়ন জাংকুক টেকে টানা হিচড়ার মাধ্যমে এক প্রকার নিজের রুমের দিকে নিয়ে যেতে লাগে। টেও জিয়ন জাংকুকের সঙ্গে পেরে উঠছিল না। ছেড়ে দিন আমাকে, আমার লাগছে হাতে। এখনও তো শুধুমাত্র হাতে লাগছে, এরপর কোথায় কোথায় লাগবে তা শুধু দেখতে থাকো। এতদিন আমি সব সময় তোমার সঙ্গে রাগারাগি আর চেঁচাচেঁচি করেছি টে, আজ আদর করব। আমি আপনার কাছ থেকে আদর খেতে চাই না, ছেড়ে দিন আমাকে, আমি কিন্তু সবাইকে বলে দিব। কিন্তু জিয়ন জাংকুক টের কোনো কথা শুনে না এবং তাকে এক প্রকার টানা হিচড়ার মাধ্যমে নিজের রুমে এসে এবং দরজা লাগিয়ে তাকে বিছানায় ফেলে দেয়। অনাকাঙ্ক্ষিতভাবে জিয়ন জাংকুক টেকে হুট করে বিছানায় ফেলে দিয়েছে বলে টে শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব করে এবং কাঁদতে কাঁদতে জিয়ন জাংকুককে বলে, কী করছেন আপনি আমার সঙ্গে? খারাপ লোক। বেশ কিছুক্ষণ পরে জিয়ন জাংকুক টেকে ছেড়ে দেয় নিজের কাজ শেষ করে। খুব আমাকে ফাঁসিয়ে দেওয়ার ইচ্ছা তোর, তাই না? আমার মা বাবার কাছে আমাকে মার খাওয়া, আমার মা বাবার কাছে আমাকে ছোট করা, অনেক ইচ্ছা তোর, তাই না? সব ইচ্ছা নিমেষেই মাটিতে মিশিয়ে দিলাম। যা, এখন এই মুখ যাকে দেখাবি দেখা গিয়ে, আমার কোনো সমস্যা নেই। এরপরেও আমাকে তুই ফাঁসিয়ে দিস, আমার কোনো প্রবলেম নেই। এখন আমিও দেখব তুই কীভাবে থাকিস। আপনি যে একজন খারাপ লোক সেটা আমার জানা ছিল, কিন্তু আপনি যে একজন দুশ্চরিত্রা তাও আজ জেনে নিলাম। আপনি এর শাস্তি অবশ্যই পাবেন। বলেই টে রুম থেকে চলে গেল। আর শরীরটা এতই ব্যথা করছিল টের যে রুম থেকে বেরিয়ে সে পড়ে গেল আর সেখানেই ঘুমিয়ে পড়লো। আর জিয়ন জাংকুকও বেশ টায়ার্ড, তাই রক্তাক্ত বিছানাতেই ঘুমিয়ে পড়লো, বিছানা ফ্রেশ না করেই। পরের দিন ঘুম থেকে ওঠে সব কিছু মনে পড়ে গেল জিয়ন জাংকুকে। সে দাসীদেরকে রেখে রক্তাক্ত বিছানা পরিষ্কার করে নিল। দাসীরাও আর কোনো প্রশ্ন করেনি। ওদিকে জেনে কিম টেকে জিয়ন জাংকুকের রুমের সামনে এভাবে পড়ে থাকতে দেখে সব কিছুই আন্দাজ করে ফেলেছে। রাতের বেলা টের সঙ্গে খুব খারাপ কিছু হয়েছে। এরপরে সে টেকে রুমে নিয়ে আসে আর ফ্রেশ করিয়ে দেয়। এরপর যখন সে টেকে খাইয়ে দিতে চাই, টে বলে, না আপু আমি খাবো না, তুমি খাও। দূর বোকা মেয়ে, না খেলে কি বাঁচবি? আর তুই না খেলে তো আমিও খেতে পারবো না। তুই যদি চাস আমি খাই তাহলে তুইও খেয়ে নে। তুই চাস না আমি খাই? এরপরে টে না চাইতেও খেয়ে নেয়, কেননা সে চায় না জেনি আপু না খাক। আচ্ছা আপু, জমিদার বাবু তো খারাপ কেন? জানি না, উনি অনেক খারাপ, কিন্তু এই খারাপত্বের শাস্তি অনেক দিন নিশ্চয়ই পাবে। ওদিকে জিয়ন জাংকুক রুমের মধ্যে বসে ভাবছে, একে তো টে কাজের দাসী, তার উপর একটা পিচ্চি মেয়ে। টের সঙ্গে কি এত কিছু করা তার উচিত হয়েছে? সে একটু বেশিই করে ফেলেছে টের সঙ্গে। এতটা করা তার উচিত হয়নি। সে যে এই বাড়ির উত্তরাধিকারী, সে সবাইকে কী করে মুখ দেখাবে? সে যা তো অন্যায়জনক কাজ করেছে। কিন্তু শত হলেও জিয়ন জাংকুকের মনে হচ্ছে এটা তার নেশায় পরিণত হয়েছে। এক রাত সে টের সঙ্গে এটা করেছে, এখন তার প্রতি রাতেই যেন করতে ইচ্ছা করছে, কিন্তু এখন তার যে কোনো মুহূর্তেই করতে হবে। প্রতি রাতে কেন সে করবে? সে কি সবাইকে ভয় পেয়ে লুকিয়ে লুকিয়ে প্রতি রাতে টের সর্বনাশ করবে নাকি? এখন সে সবার সামনে সবাইকে জানিয়ে টেকে ভোগ করবে।
যাতে সবাই জানতে পারে টেকে ভোগ করেছিল জমিদার বাবু জিয়ন জাংকুক। এটা অবশ্য টের জন্য ভাগ্যের বিষয় জিয়ন জাংকুকের মনে হচ্ছে, কেননা একজন দাসী হয়ে জমিদার বাবুর কাছে ভোগ হবে, এটা তো টের ভাগ্যই। তো যাই হোক, এভাবেই দুপুরের দিকে টের ডাক পড়ে জমিদার জিয়ন জাংকুকের রুমে। অবশ্য কেউ জানতো না হুট করে টের ডাক কেন জমিদার বাবুর রুমে পড়েছে। টে যেতেও চাচ্ছিল না, কিন্তু তার কাছে আর উপায় নেই, তাই সে গেল। জমিদার বাবু কেন ডেকেছেন বলুন? টে, তুই তো জানিস আমি তোকে কেন ডেকেছি। আসলে আমার রাতের বেলা নোংরামি করে আপনার মন ভরেনি, এখন আবার আপনি দিনে দুপুরে সবাইকে দেখিয়ে নোংরামি করতে চাচ্ছেন। এই বলেই টে নিজের জামাটা এক টানে খুলে ফেললো। নেন, আমার শরীরটা খান, এটাই তো চেয়েছিলেন আপনি, এর থেকে বেশি তো কিছু চাননি, তাই না? টের এমন আচরণে যদিও জাংকুক একটু অবাক হয়েছিল, কেননা জাংকুক মনে করেছিল টে তো ভয় পেয়ে যাবে, কিন্তু টে তো উল্টো নিজেই করতে বলছে। যাই হোক, টেও জানতো এটা তার জন্য ক্ষতিকর। যে জাংকুক যদি এখন তার সঙ্গে আবার ওইসব করে তাহলে টের অনেক বড় ক্ষতি হতে পারে এবং তার শরীরও খারাপ হয়ে যেতে পারে। কিন্তু তারপরে সে জাংকুককে নিজ ইচ্ছে এসব করতে দিচ্ছে, কেননা সে জানে এসব করতে না দিলেও জাংকুক জোর করে নেবে। এরপর জাংকুক নিজের কাজ সম্পন্ন করে নেয়। এদিকে নিজের কাজ সম্পন্ন করে জাংকুকের তো অনেক আরাম লাগছে, কিন্তু টের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এরপরে জাংকুক কিছু দাসীকে রেখে টেকে এই রুম থেকে নিয়ে যেতে বলে, আর তাদের মধ্যে ছিল লিসা এবং মোমো। আপু, দেখেছো এই নিষ্পাপ মেয়েটার প্রতি নিষ্ঠুর অত্যাচারী জমিদার কিভাবে তার পুরুষত্ব খাটালো? জমিদাররা আর কী বা করতে পারে? তাদের মুখে মুখে কথা বলার মতো তো আমাদের কোনো অধিকার নেই, এই জন্য আমাদের সঙ্গে যা খুশি করে বেড়ায়। মেয়েটা কি মায়াবী, আহারে। যাই হোক, লিসা এবং মোমোর টের জন্য অনেক খারাপ লাগছিল। তারা টেকে পরিষ্কার করে খাইয়ে দেয়, ঘুম পাড়িয়ে দেয়। ওদিকে জিয়ন জাংকুকের যেন এটা নেশায় পরিণত হয়েছে, প্রত্যেক দিন এখন তার টেকে লাগবেই। আর এতে টের কষ্ট লাগছে, কি হচ্ছে টের মধ্যে সেটা তার দেখার বিষয় না। সে নিজের ইচ্ছা মেটানোর প্রতি অনেক বেশি নেশালো হয়ে উঠেছে। যাই হোক, টে এভাবেই প্রতিদিন জিয়ন জাংকুক টেকে ভোগ করত, আর টের অভ্যাস হয়ে গেছে। এমনই একদিন কাজের দাসীদের মাধ্যমে পাইক চেয়ং জানতে পারে প্রত্যেক দিন জিয়ন জাংকুক টের সঙ্গে কত খারাপ কাজ করে যাচ্ছে। তাই পাইক চেয়ং নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। সে তার হাজব্যান্ড মিনিয়ঙ্গিকে বলে, শুনছেন আপনি, আপনার ছেলে ঠিক কতটা নিচে নেমে গেছে। ওকে যে আমি পেটে ধরেছি এটা আমার বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ, আমিও শুনেছি কাজের দাসীদের মাধ্যমে, কিন্তু কি করব বলো, জাংকুক যে বাড়ির উত্তরাধিকারী, আর ওকে কিছু বললেও ও শুনবে না। এখন উপায় কি? আমি যে ওই পিচ্ছি মেয়েটার ওর প্রতি এত অত্যাচার আর মেনে নিতে পারছি না। আমি কিন্তু আপনার ছেলেকে ছাড়বো না। দেখো, এরকম জেদ ধরো না পাইছে, আমাদের টেকে বিয়ে দিয়ে দেওয়া উচিত। কিন্তু টের তো অনেক বয়স কম, ও এই বয়সে কি এত কিছু মানিয়ে নিতে পারবে, সংসার করতে পারবে? হ্যাঁ, অবশ্যই পারবে। ওকে আমি আমার বন্ধু বোগামের সঙ্গে বিয়ে দিব। আসলে বোগাম আমাদের থেকে অনেক সম্পদশালী। বোগামের সঙ্গে বিয়ে দিলে জিয়ন জাংকুক তার কাছ থেকে টেকে নিয়ে আসতে পারবে না। কিন্তু বোগাম তো কখনোই বিয়ে করেনি, সে সারা জীবন মেয়েদের ভোগ করে এসেছে, সে তো ভালো না। দেখো, আমরা জেনে বুঝে টের কখনোই খারাপ চাইবো না, আমি টের ভালোর জন্য বলছি। অন্যান্য জায়গায় যদি টেকে বিয়ে দিই তবে জিয়ন জাংকুক অর্থাৎ আমাদের ছেলে ওই জায়গা থেকেই টেকে নিয়ে এসে তাকে মেরে ফেলতে পারে, তার ক্ষতি করতে পারে। তাই আমি বোগামের সঙ্গেই তবে কি তুমি তার বিয়ে দিবে? হ্যাঁ, আমার সিদ্ধান্ত, আমি বোগামের সঙ্গেই টের বিয়ে দিব। তুমি কি রাজি না? আর রাজি না হয়েও কোনো উপায় নেই। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো তাই করো। আচ্ছা, আমাদের কি টের মতামত? না, টের মতামত নেওয়া উচিত নয় আমাদের। আর ও তো ছোটো মানুষ, ও কি মতামত দিবে? তো যাই হোক, এরপরে টের মতামত ছাড়াই জিয়ন জাংকুকের কাছ থেকে টেকে বাঁচানোর জন্য পাইক চেয়ং এবং মিনিয়ঙ্গি টের বিয়ে ঠিক করে ওই নিষ্ঠুর বোগামের সঙ্গে। অন্যদিকে সিন পরিবর্তন হয়, আমরা টেকে তার রুমে বসে জানালার বাহিরের দৃশ্য উপভোগ করতে দেখি। টের মনটা খুব খারাপ। টে, তোর জ্ঞান ফিরেছে? ঠিক আছিস তুই এখন? আরে মোমো আপু, তুমি এখানে? কিছু কি বলবে আমাকে? আমি তোকে কিছু বলতে চাই। আমি শুনতে পেয়েছি গিন্নিমা এবং জমিদার বাবু তোর বিয়ে ঠিক করেছে সে অত্যাচারী বয়স্ক বোগামের সঙ্গে, যে কিনা জমিদার বাবুর বন্ধু, তাও আবার জিয়ন জাংকুক জমিদার কাছ থেকে তোকে বাঁচানোর জন্য। মোমোর মুখ থেকে এই কথাটা শুনে টের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। জাংকুকের সব অত্যাচার টে মানিয়ে নিয়েছে এতদিন ধরে, কিন্তু আজকের এই বিষয়টা সে একদমই মেনে নিতে পারছে না। অত্যাচারী বোগাম যে কতটা খারাপ মানুষ আগে থেকেই টে অনেকের মুখে শুনতে পেয়েছে। ওই অত্যাচারী বোগামের বয়স ওর টের থেকে অনেক বেশি, ধরে নাও টের বাবার বয়সী। ওই বাবার বয়সী লোকটার সঙ্গে সারা জীবন কীভাবে সংসার করবে এসব ভেবেই টের মাথায় আকাশ ভাঙছে। মোমো আপু, আমি বিয়ে করব না।
দেখতে তুই আমাকে কিছুই বলিস না, ওনারা তোর ভালোর জন্যই বিয়েটা ঠিক করছে, তাছাড়া ওনারা তো তোর খারাপ চাইবেন না বল, তোকে তো অনেক আদর করে। আর তুই যদি এই বিয়েতে অমত হোস তাহলে তুই নিজে গিয়ে গিন্নিমা এবং জমিদার বাবুকে রাজি করাতে পারিস, আমি কিছু বলতে পারবো না, তাছাড়া ওনারা আমার কথাও শুনবেন না। আমি লুকিয়ে লুকিয়ে ওনাদের কথাগুলো শুনেছি আর তোকে বলেছি। টেয়ার নিজেকে সামলাতে পারে না, সে দৌড়ে গিয়ে পার্ক চেয়ং এবং মিনিয়ংয়ের কাছে যায় এবং পার্ক চেয়ংয়ের পায়ে পড়ে কাঁদতে থাকে। হুট করে টেকে নিজের পায়ে পড়ে কাঁদতে দেখে পার্ক চেয়ং টেকে তোলে। কি হয়েছে টে, কাঁদছিস কেন, কিছু কি হয়েছে? গিন্নিমা, দয়া করে আমার এত বড় সর্বনাশ করবেন না, আমাকে বিয়ে দেবেন না, আমি বোগামকে বিয়ে করব না, আপনারা যা খুশি শাস্তি দিন আমাকে, কিন্তু এটা না। দেখতে আমরা কি কখনো খারাপ চেয়েছি? তুই এখানে আসার পর থেকেই সব তোর ভালোই চেয়েছি, আর তুইও তো আমাদের কোনো কথা রাখিসনি, এমন হয়নি, তুই আমাদের এই কথাটা রাখ মা। আমি বিয়ে করতে পারবো না, আপনারা আমাকে আমার গ্রামের বাড়িতে দিয়ে আসুন প্রয়োজনে, তাও আমাকে ওই অত্যাচারী বোগামের সঙ্গে বিয়ে দেবেন না, দয়া করুন আমার প্রতি একটু জমিদার বাবু। গিন্নিমা, দেখতে আমরা যদি তোকে তোর গ্রামের বাড়িতে দিয়ে আসি তাহলেও জিয়ন জাংকুক যখন জানতে পারবে, অর্থাৎ আমার ছেলে তুই তোর গ্রামের বাড়িতে আছিস, তাহলে ওখান থেকে তোকে এখানে নিয়ে আসবে আর তোর মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। আমার ছেলে অনেক জেদি। হ্যাঁ টে, আমাদের ছেলেকে আমরাও থামাতে পারবো না, ও ছোটোবেলা থেকেই যেমন চেয়েছে তা করে এসেছে, আমরা ওকে শাসন করিনি, তাই এমন হয়েছে, তুই না করিস না। টে তারপরও কান্না করতে থাকে, টে কোনোভাবেই এই বিয়েটা রাজি হতে পারছে না। দয়া করুন আপনারা, আমি আমার মৃত্যু মেনে নিতে পারবো, আর এমনি তো আমার মৃত্যু হয়ে যাবে ওই বগামের সঙ্গে বিয়ে করলে। দেখতে এসব পাগলামি করিস না, এসব বাচ্চামো মানাচ্ছে না, তুই তো এখন কিছুটা হলেও বড় হয়েছিস বল। হ্যাঁ টে, আমরা তোর ভালোই চাইছি, তুই বোঝার চেষ্টা কর। যাই হোক, টে বুঝতে পারে গিন্নিমা আর জমিদার বাবুকে আর বুঝিয়ে কোনো লাভ হবে না, তাই হতাশাজনকভাবে টে নিজের রুমে চলে আসে। আর রুমে এসেই টে কান্না করতে থাকে। হে আল্লাহ, আমি কি এতই খারাপ কাজ করেছি যার ফল আমাকে এভাবে পেতে হচ্ছে? আমি কি করে পারবো ওই নিষ্ঠুর বয়স্ক বোগামকে বিয়ে করে সারা জীবন সংসার করতে? আমি পারবো না আল্লাহ, তুমি আমাকে বাঁচাও। কি করব, কিভাবে বাঁচবো? জমিদার বাবু আর গিন্নিমা কি করে পারছে আমার সঙ্গে এমন একটা অন্যায়জনক কাজ করতে? অন্যদিকে জমিদার জিয়ন জাংকুকের কানে টের বিয়ের কথাটা পৌঁছে যায়। টের বিয়ে ঠিক হয়েছে বোগামের সঙ্গে, আর এই বিয়েটা ঠিক করেছে জিয়ন জাংকুকের মা বাবা, যার কারণে জিয়ন জাংকুক রাগে ফুঁসতে ফুঁসতে তার মা বাবার কাছে যায় এবং তাদের উদ্দেশ্যে বলে, মা বাবা, আমি তোমাদের কাজকর্মের মানে জানতে চাই, কি করছো তোমরা? কোন কাজকর্মের মানে জানতে চাস? কি করেছি আমরা? তোমরা জানো যে আমি টেকে ভোগ করেছি, সেটাও একবার নয় অনেকবার, আর এটা আমার নেশায় পরিণত হয়েছে, তাও জেনে বুঝে কেন টেকে ওই অত্যাচারী বোগামের সঙ্গে বিয়ে দিচ্ছ, যে কিনা টের বাবার বয়সী? আমি চাই না আমি ব্যতীত অন্য কোনো পুরুষের ছোঁয়া টের গায়ে লাগুক, আর যেদিন অন্য কোনো পুরুষের ছোঁয়া আমি ব্যতীত টের গায়ে লাগবে সেদিন আমি টেকেও মেরে ফেলবো, সাথে নিজেও মরে যাব। দেখ জাংকুক, তুই যা করছিস এসব হচ্ছে একটা পাগলামি, আর তুই টেকে ভোগ করেছিস সে এখন তা ভুলে যা, আমরা বিয়ে ঠিক করে ফেলেছি। হ্যাঁ, আর এখন এসব বলে কি হবে? মা বাবা, তোমরা খুব ভুল করেছ, এর শাস্তি টেকে পেতে হবে, পস্তাতে হবে টেকে, তোমাদের কর্মের শাস্তি আমি টেকে দিব। বলেই জাংকুক একটা স্মিক করে সেখান থেকে চলে যায়। টের রুমে, যেখানে টে একা একা বসে কান্না করছিল, হঠাৎ করে জিয়ন জাংকুককে নিজের রুমে প্রবেশ করতে দেখে টে অবাক হয়ে কিছু বলতে যাবে, এর আগেই জিয়ন জাংকুক শক্ত করে টের চুলের মুঠিটা ধরে তার মুখটা নিজের মুখের কাছে এনে বলল, হারামজাদি, তোর এত বড় সাহস হলো কি করে? আমাকে রেখে তুই ওই বুইরা বোগামকে বিয়ে করতে চাস? কি এমন কমতি ছিল আমার মধ্যে যা তুই ওই বোগামের মধ্যে দেখতে পেয়েছিস? জিয়ন সাহেব ছাড়ুন, আমার লাগছে, আগে একবার শোনার চেষ্টা করুন আমি কি বলছি। আমি নিজ ইচ্ছায় ওই বয়স্ক বোগামকে বিয়ে করছি না, আমি ওই বোগামকে বিয়েও করতে চাই না, আপনার মা বাবা আপনার কাছ থেকে আমাকে বাঁচানোর জন্য জোর করে আমাকে বিয়ে দিচ্ছে। কি তার মানে কি আমি ধরে নেব তুই আমাকে ভালোবাসিস? আপনি যা মনে করেন, কিন্তু জিয়ন সাহেব বা জমিদার বাবু আমাকে বাঁচান ওই বোগামের কাছ থেকে, বিয়ে করার কাছ থেকে। এরপরে জিয়ন জাংকুক টেকে কোলে তুলে তার মা বাবার কাছে গেল। জাংকুক, কি করছিস? পিচ্ছি মেয়েটাকে ছেড়ে দে, ওকে কোলে নিয়েছিস কেন? ওকে কোল থেকে নামা। দেখো পার্ক চেয়ং, তোমার ছেলেকে বলে দাও ও যদি এই পিচ্ছি মেয়েটার কোনো ক্ষতি করে তাহলে আজকে আমি ওকে ত্যায্য পুত্র করব।
বাবা মা আমাদের দুজনকে শেষবারের মতো দেখে নাও, এর পরের বার তোমাদের দুজনের সামনে আর কখনোই আসবো না, কেননা তোমরা আমার মতামতকে এবং টের ভালোবাসাকে উপেক্ষা করছো। টেও আমাকে ভালোবাসে, আমিও টেকে ভালোবাসি, কিন্তু তোমরা আমাদের ভালোবাসাকে মেনে না নিয়ে টেকে আমার কাছ থেকে বাঁচানোর জন্য জোরপূর্বক ওই বয়স্ক বোগামের সঙ্গে বিয়ে দিচ্ছ, যে কিনা টের বাবার বয়সী। তোমরা জেনে বুঝে টের জীবনটা নষ্ট করছো, আর আমি টের জীবন বাঁচানোর চেষ্টা করছি। আর বাবা তুমি আমাকে ত্যায্যপুত্র করলে সমস্যা নেই বলেই জিয়ন জাংকুক তাদের সামনে থেকে টেকে নিয়ে যায় এবং গাড়িতে বসায় আর জোরে জোরে টেকে নিয়ে গাড়ি ড্রাইভ করতে থাকে। জমিদার বাবু, আপনি যে বললেন আপনার মা বাবাকে আমাকে অনেক দূরে নিয়ে চলে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন আমাকে নিয়ে? চুপচাপ বসে থাক, দেখতে পাবি গেলে। এরপরে বলেই জাংকুক আরও জোরে গাড়ি ড্রাইভ করতে থাকে। জাংকুক এত জোরে গাড়ি ড্রাইভ করছিল যার কারণে বড়সড় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আপনি আমার ছেলেটাকে থামান, আমি যে ওর মা, আমি যে ওকে ছাড়া থাকতে পারবো না, একমাত্র ছেলেটা আমার, আমি ওকে দেখতে পাবো না আর কোনোদিন, এটা আমি বিশ্বাস করতে পারবো না। দেখো পার্ক চেয়ং, তোমার ছেলে বেয়াদবির শেষ পর্যায়ে চলে গেছে, আর এমন একটা বেয়াদব ছেলের জন্য এমন কান্না করার কোনো মানে হতে পারে না। আজ বুঝতে পেরেছি ও কেমন ছেলে, ওকে থামিও না, কোথায় আর যাবে, শেষমেশ ওকে এখানেই ফিরে আসতে হবে, নিজেই ফিরে আসবো, আমরা কেন ওর পিছিয়ে পিছিয়ে দৌড়াবো। দেখুন আপনিও যেমন রাগ ধরবেন না, ও যে ছোট মানুষ, ও তো বুঝতে পারে না, আপনি যান। পার্ক চেয়ং, তুমি যদি আর ওর জন্য একটা চোখের পানিও নষ্ট করো আমি কিন্তু তোমাকে ছাড়বো না। তো যাই হোক আমি বাকি সিনগুলো কাট করে দিচ্ছি। এরপরে আমরা টেকে দেখতে পাই যে কিনা হসপিটালের বেডে জ্ঞান ফিরেছে, টের মাথায় ব্যান্ডেজ করা ছিল। জ্ঞান ফিরতেই টে তার সামনে হুবহু তার মতো একজনকে দেখতে পাই। আমি এখানে, জিয়ন জাংকুক আপনি কোথায়? আমি এখানে কি করছি, এটা কোথায়? শান্ত হন, আপনি আহত, আমি আপনাকে গাড়িতে অ্যাক্সিডেন্টরত অবস্থায় পেয়েছি আর এখানে নিয়ে এসেছি, আর একটু দেরি করলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারতো। আর মিস এখানে একটু বলে রাখি, আমি ইয়ানজনকে টের চরিত্রে ব্যবহার করছি, হুবহু টের মতো দেখতে, তোমরা জাস্ট এটা মনে রেখো। আমি যদি টেকেই টের মতো ব্যবহার করতাম বা টের ক্লিপগুলো দিয়েই টের যমজ বানাতাম তাহলে তোমরা গুলিয়ে ফেলতে, এই জন্য আমি এখানে ইয়ানজানকে টের মতো হুবহু দেখতে বানিয়েছি, তোমরা জাস্ট মনে রেখো। ইয়ানজানের কথাই টে ইয়ানজানের দিকে তাকালো। এরপরে টের মাথায় আকাশ ভেঙে পড়লো। ইয়ানজান তার হারিয়ে যাওয়া যমজ বোন। ছোটোবেলায় ইয়ানজান তার পরিবারের কাছ থেকে হারিয়ে গিয়েছিল, এরপর থেকে তাদের পরিবার ইয়ানজানকে অনেক খুঁজেছে কিন্তু কোথাও খুঁজে পায়নি। ওদিকে ইয়ানজানও তার আসল দম্পতিকে অনেক খুঁজেছিল, তাকে তো পেলে বড় করেছে আরেক দম্পতি যাদের কোনো সন্তান ছিল না, তারা এখন পর্যন্ত ইয়ানজানকে পেলে এত বড় করেছে। যাই হোক, টে তার বোনকে দেখা মাত্রই চিনে ফেলে, এটাই তার হারিয়ে যাওয়া ছোট যমজ বোন ইয়ানজান। বোন, তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর হারিয়ে যাওয়া বড় বোন টে। কথাটা শুনে ইয়ানজানও টের দিকে তাকায়। ইয়ানজানেরও সব কিছু মনে পড়ে যায়, আবেগের বশে সে টেকে জড়িয়ে ধরে আর কেঁদে ফেলে আর বলে ওঠে, আপু এতটা বছর কোথায় ছিলে তোমরা? মা বাবা কেমন আছে? সবাই ঠিক আছে তো? মা বাবা সবাই ঠিক আছে, শুধুমাত্র তোকেই আমরা হারিয়ে ফেলেছি, তোকে আমরা অনেক খুঁজেছি, কোথাও পাইনি, এই জন্য এক পর্যায়ে আমরা ভেবে নিয়েছি তোকে আর পাবো না, তাই খোঁজা বন্ধ করে দিয়েছি, কিন্তু আজ এতটা দিন পর আমি তোর দেখা পেলাম, সত্যি আমার খুব ভালো লাগছে। আপু আমারও খুব ভালো লাগছে, এতটা দিন পরে তোমার দেখা পেয়ে, এতদিন পরে। আচ্ছা ঠিক আছে, আমি ব্যতীত কি জমিদার বাবু গাড়িতে ছিল না? তুই শুধু আমাকে কেন হসপিটালে নিয়ে আসলি? আরেকটা লোক ছিল না গাড়িতে? কার কথা বলছো আপু? আমি তো শুধু গাড়িতে তোমাকেই পেলাম আর তোমাকেই নিয়ে এসেছি, তাও আবার অ্যাক্সিডেন্টরত অবস্থায় পেয়েছি। না না, জমিদার জিয়ন জাংকুকও সেখানে ছিল, তিনি আবার কোথায় চলে গেলেন? না না, আমাকে এখান থেকে তার কাছে যেতে হবে। টে প্রচণ্ড পাগলামি করছিল, যার কারণে ইয়ানজান টেকে নিয়ে জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে আমরা জাংকুককে দেখতে পাই যে কিনা একটা মেয়ের বিছানায় অজ্ঞানরত অবস্থা ছিল, তার জ্ঞান ফিরেছে। আর যে মেয়েটার বিছানায় জাংকুককে দেখা যাচ্ছিল সে ছিল কারিনা, মূলত জাংকুকের ছোটোবেলার স্কুল ফ্রেন্ড। কারিনা ছোটোবেলা থেকে জাংকুককে পছন্দ করতো কিন্তু এখন পর্যন্ত বলতে পারেনি, আর অনেক দিন জাংকুকের সঙ্গে তার যোগাযোগ বন্ধ ছিল। আমি কোথায় আছি? টে বেবি তুমি কোথায়? আমার মাথায় খুব লাগছে। জাংকুক মাথায় হাত দিয়ে কথাটা বলল। আরে জাংকুক শান্ত হ, আমি তোর বান্ধবী কারিনা। আর টেকে? কারিনার মুখ থেকে তার পরিচয়টা শুনতে পেরে জাংকুকেরও মনে পড়ে গেল কারিনার কথা। টে কোথায়? আরে টেকে, তোর সঙ্গে আমার অনেক দিন যোগাযোগ বন্ধ ছিল, আর দেখ এতদিন পরে আমি তোর দেখা পেলাম, এখন কিন্তু তোকে যেতে দিব না, অনেকক্ষণ পর যাবে, অনেক কথা বলবো। তোর কথার গোষ্ঠী কিলা? আমার সঙ্গে আরেকটা মেয়ে ছিল, ওইটা কোথায়? ওটাকে আনিসনি এখানে, আমাকে একা কেন নিয়ে এসেছিস? আমি জানতে চাই। ওই পিচ্ছি একটা মেয়ে ছিল আমার পাশে বসেছিল, আমি এখানে একা কেন?
বাদ দে তো, আমি কাউকে খেয়াল করিনি, আমি জাস্ট তোকেই দেখেছি আর তোকেই নিয়ে এসেছি। তাছাড়া আমি তোকে চিনি, তোকে নিয়ে আসবো। কোন পিচ্ছি মেয়ে পড়ে আছে মরে আছে সেগুলো দেখে আমার কী লাভ? বাই দ্য ওয়ে, তুই এতদিন পরে আমার সঙ্গে দেখা হয়েছে, আমার কথা না বলে তুই কোন পিচ্ছি মেয়ে টেফেন পিছিয়ে পড়ে আছিস? জাঙ্কুকের মাথা তখন অনেক গরম হয়ে গেল, তাই সে কারিনাকে খুব জোরে একটা চড় মারলো, যার কারণে কারিনা গালে হাত দিয়ে জাঙ্কুক তুই আমার গালে মারলি? তোকে যে আমি মেরেছি এটা তোর ভাগ্য, মেরে ফেলিনি এটা তোর সৌভাগ্য। কে বলেছিল এত দরদ দেখিয়ে আমাকে একা একা এখানে নিয়ে আসতে? আমাকে ওখানে ফেলে রাখতি, আনতেই যখন ইচ্ছে ছিল তখন দুজনকে নিয়ে আসতি, না হলে একজনকেও আনতি না। আজ যদি তোর জন্য আমি আমার হবু বউ জানেমানকে না পাই ওই গাড়িতে ফিরে গিয়ে ওর যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে কিন্তু আমি তোকে ছাড়বো না, এসে ডিরেক্ট তোকে খুন করব। যাচ্ছি আমি বলেই জিয়ন জাংকুক রাগে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে চলে যায় ওই গাড়ির কাছে। আর কারিনাও জিয়ন জাংকুকের যাওয়ার পথে তাকিয়েছিল। ছোটোবেলা থেকে জাংকুকের সঙ্গে অনেক সুন্দর মুহূর্ত পার করেছে কারিনা, সেখান থেকে সে জাংকুককে ভালোবেসেছে। আর আজ জাংকুকের থাপ্পড় খেয়ে তার সব শেষ হয়ে গেল। অন্যদিকে জাংকুক গাড়ির সামনে গেল এবং গাড়ির মধ্যে টেকে তন্ন তন্ন করে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পেল না। সে টে এখানে নেই, তাহলেও কোথায় আছে? ও তো এখানে অ্যাক্সিডেন্টরত অবস্থায় থাকার কথা। কে নিয়ে গেছে আমার টেকে? আমার জন্য কোনো ক্ষতি হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। জাংকুক খুবই হতাশ হয়ে পড়লো। সে জমিদার বাড়িতে ফিরে যেতে শুরু করলো তার মা বাবাকে এই কষ্টের বিষয়টা জানানোর জন্য। অন্যদিকে পার্ক চেয়ং টেকে জড়িয়ে ইমোশনাল হয়ে পড়লো। মাঠে তুই একা কেন? আমার ছেলে জাংকুক কোথায়? ও আসেনি? আরে পার্ক চেয়ং বন্ধ করো এইসব, আমাদের সামনে এখন দুইটা টে দাঁড়িয়ে আছে, তুমি বুঝতে পারছো কোনটা আসল? আমি তো কিছুই বুঝতে পারছি না, কী হচ্ছে এখানে? আসলে ইয়ানজানার টে দেখতে এঁকেছিল, তাই মিনিয়ং এমন বলছে। এখন পার্ক চেয়ংও খেয়াল করে বিষয়টা। আরে গিন্নিমা, জমিদার বাবু, আমি আসলটাই দেখতে পাচ্ছি না, আমার মাথায় ব্যান্ডেজ করা। আপনার ছেলে গাড়ি দিয়ে নিয়ে যাওয়ার সময় আমরা অ্যাক্সিডেন্ট করি, এই জন্য আমার মাথায় এখন ব্যান্ডেজ করা আছে। মুহূর্তের মধ্যে পরক্ষণেই জাংকুক প্রবেশ করে জমিদার বাড়িতে এবং টেকে জড়িয়ে ধরে। সে প্রথম দেখায় টেকে চিনতে পেরে গেছে, এই জন্যে সে আসল টেকেই জড়িয়ে ধরেছে, যতই টের টমজ বোন থাকুক। আসলে টের মাথায় ব্যান্ডেজটা দেখেই জাংকুক তাকে চিনেছে। জাংকুকের মনে পড়ে যায় টে এবং তার অ্যাক্সিডেন্ট হয়েছিল। টে, তুই কোথায় চলে গেছিলিস জানিস? তোকে কিছুক্ষণ খুঁজে পাইনি বলে আমার বুকটা কি জোরে ধুপধুপ করছিল। তোকে যদি আমি খুঁজে না পেতাম আমি তোকে ছাড়া কীভাবে বাঁচতাম? তুই যে আমার শ্বাস প্রশ্বাস সব কিছুই। আমিও আপনাকে ভালোবাসি, অনেক ভালোবেসে ফেলেছি জিয়ন সাহেব। কিছুক্ষণ আপনাকে এই চোখে দেখিনি বলে আমার চোখ দুটো আপনাকে অনেক খুঁজেছে। কিছুক্ষণ শুধু আপনি আমার সামনে আসেনি, তাই আমার মনটা বেকুল হয়ে উঠেছিল। যাই হোক, এভাবেই সবার মধ্যে কথা চলতে থাকে। আর পার্ক চেয়ংও তার ছেলে জাংকুককে জড়িয়ে ধরে এবং জাংকুকের উদ্দেশ্যে বলে, বাবা, তোর যদি আর কখনও কোনো জিনিস পছন্দ হয়ে থাকে আমাকে বলিস, আমি তোর পছন্দটাকেই মেনে নিব, কিন্তু তারপরও মাকে ছেড়ে কখনো দূরে চলে যাস না। তুই যে আমার একমাত্র সন্তান, আমি তোকে ছাড়া কী করে থাকবো? প্রয়োজনে আমি তোর পছন্দটাকে মেনে নেব, সেটা যেমনই হোক, কিন্তু তাও। আরে পার্ক চেয়ং, রাখো তো ও তোমার ছেলের প্রতি ভালোবাসা। আগে বলো দুইটা টে কেন আমার সামনে দাঁড়িয়ে আছে, আমাকে কেউ বোঝাও। এরপরে টে সবাইকে বুঝিয়ে দিল যে ইয়ানজান তার ছোট যমজ বোন, আর যে কিনা ছোটোবেলায় হারিয়ে গিয়েছিল, যার কারণে সবার কনফিউজেশন দূর হলো। তবে টে, আমিও একটা কথা বলতে চাই, তোমার বোন যতই দেখতে তোমার মতো হোক, তোমার থেকে বেশি সুন্দর কিন্তু সে হতে পারবে না। যাহ দুষ্টু, চাঁদ তো একটাই, আর আমার চাঁদ হলো তুমি টে। যতই তোমার মতো অনেকেই দাঁড়াক আমার সামনে, হাজার ভিড়ের মধ্যে আমি তোমাকেই খুঁজে নেব। আচ্ছা ঠিক আছে, হবু শালিকা, তোমাকে তো বলাই হয়নি, তুমি যে হারিয়ে গেছিলে তোমাকে কোন দম্পতি বড় করেছে? চলো আমি এখন তোমাদের সাথে পরিচিত করিয়ে দিই আয়ু এবং জিনের সঙ্গে, যারা ইয়ানজানকে ছোটো থেকে বড় করেছিল। তাদের দুজনের কোনো সন্তান ছিল না, তারা পথ থেকে পেয়ে ইয়ানজানকে এই পর্যন্ত বড় করেছে। আমাকে বড় করেছে মিস আয়ু এবং জেন হেসক। আর যদি তারা আমার মা বাবা হয়ে না থাকতো তাহলে হয়তো বা এ পর্যন্ত আমি আসতে পারতাম না, অনেক আগেই মারা যেতাম। আসলেই তারা অনেক মহান ব্যক্তি। আর যদি তারা না থাকতো আমি আমার ছোটো বোনটাকে দেখতে পেতাম না, হয়তো বা আমার পরিবার কখনোই তোকে আর খুঁজে পেত না। তো যাই হোক, এরপরে জিসু এবং জেহব অর্থাৎ টে এবং ইয়ানজানের আসল মা বাবাকে ডাকা হলো জমিদার বাড়িতে। জেহব তো অনেক বেশি ইমোশনাল হয়ে পড়লো, সাথে জিসু। মা ইয়ানজান, এতদিন পরে তুই কোথায় ছিলি এতদিন? তোকে যে আমরা অনেক খুঁজেছি। একটা মায়ের বুক খালি করে তুই কোথায় চলে গিয়েছিলিস? আমি যে তোকে না পাওয়ার যন্ত্রণা সারা জীবন ভুগে এসেছি, কে তোকে পেলেছে?
মা, আমিও যে তোমাদেরকে অনেক খুঁজেছি, আমাকে পেলেছে মিসেস আয়ু এবং জন হেসক। তারা যদি না থাকতো হয়তো আমি এ পর্যন্ত আসতে পারতাম না। সেই ছোট্ট বয়সে যখন তোমাদের কাছ থেকে আমি হারিয়ে গেছিলাম সেখানেই আমাকে মরতে হতো। তারা আমাকে অনেক বড় করেছে। সত্যি আমি তাদের ধন্যবাদ দিতে চাই। তুই তাদেরকে এখানে ডাক। আমার সন্তানকে তারা এ পর্যন্ত এনেছে, বড় করেছে। এরপর জমিদার বাড়িতে তাদেরকে ডাকা হলো, যারা ইয়ানজানকে ছোট থেকে বড় করেছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কোনো স্বার্থ ছাড়াই আপনারা আমার সন্তানকে অনেক বড় করেছেন। আজ যদি আপনারা না থাকতেন হয়তো বা দীর্ঘদিন পরেও আমি আমার সন্তান এর দেখা পেতাম না। আপনাদেরকে ধন্যবাদ দিলেও কম হয়ে যাবে। কি বলে যে আপনাদের কাছে থ্যাঙ্কস জানাবো তা জানি না। আরে কে বলেছে আমরা ইয়ানজানকে স্বার্থ ছাড়া বড় করেছি? আমাদের শূন্য কোলটা তো ইয়ানজানই পূর্ণ করেছে। হ্যাঁ, তাছাড়া ইয়ানজানকে আমরা কখনোই পরের মেয়ে ভাবিনি, সবসময় নিজের মেয়ের মতো আগলে রেখেছি। আর ইয়ানজানও আমাদেরকে সব কষ্ট ভুলিয়ে দিয়েছিল। আমরা কখনো ভাবিনি আমাদের সন্তান হয়নি কখনো। তো যাই হোক, এভাবেই সবাই নিজেদের মধ্যে কথা বলছিল। আর টে এবং জাংকুক পাশাপাশি দাঁড়িয়ে আছে আর সবার কথা শুনছে। জাংকুক তো বেশ বিরক্ত বোধ করছিল এইসব দেখে। আর সে টেকে বলল, বেবি, আমি আর তর সহ্য করতে পারছি না। আমি এখন সবাইকে বলে দিচ্ছি আমাদের বিয়ের বিষয়টা। সবাই বোধহয় ভুলেই গেছে নিজেদের মধ্যে কথা বলতে বলতে। আপনিও না কি করেন? একটু শরম লজ্জা রাখুন নিজের মধ্যে। শরম লজ্জা রেখে কি হবে? হ্যাঁ, একটু পরে তো সব শরম লজ্জা এমনিতেও চলে যাবে। এরপরে জাংকুক সবাইকে উদ্দেশ্য করে বলে যে টে আর তার বিয়ে কখন দেওয়া হবে। যাই হোক, কথাটা শুনেই জাংকুকের মুখ থেকে সবাই হেসে ওঠে। কেননা জাংকুক তো বিয়ের জন্য পুরো পাগল হয়ে গেছিল। আর হবে নাই বা কেন? আমাদের টে তো অনেক বেশি সুন্দরী। আর মিস তোমরা তো জানোই। অ্যান্ড হ্যাঁ, আমার টেলিগ্রাফটাকে সবাই জাস্ট ফর ফানের জন্যই নিবে। তো এরপরে টের ভাসর ঘরে কী হয়েছে চলো দেখে নিই। লাল বেনারসি পরে ঘুমটা মাথায় দিয়ে টে বসে আছে আর ভাবছে আজ যে তার সাথে কি হবে। অন্যদিকে জাংকুক রুমে প্রবেশ করলো। টে তা বুঝতে পারে আর লজ্জায় আরও মরে যাচ্ছে। আর জাংকুক তো অনেকক্ষণ ধরে টের ঘুমটাটাই তুলছিল না, তাই নিজেই টে ঘুমটা তুলে জাংকুকে দেখে যে শুধু টাওয়াল পরে চলে এসেছে। কোনো শেরওয়ানি নেই, কোনো কাপড় নেই জাংকুকের গায়ে। তাই টে লজ্জায় পড়ে যায় এবং আবারও ঘুমটা দিয়ে নিজের মুখটা আড়াল করে নেয়। কি হয়েছে বেবি, শরম পাচ্ছ? আরে একটু পরে তো আমি তোমার এই শরমটাই রাখবো না। লজ্জা পেও না তো, দেখো আমার দিকে। কিন্তু টে তো এত বেশি লজ্জা পাচ্ছিল সে জাংকুকের দিকে কিছুতেই তাকাতে পারবে না। সে জাংকুককে বলে জাংকুক যেন শেরওয়ানি পরে আসে। আপনি জানতো এখান থেকে আমার নিজের স্বামীকে শেরওয়ানি পরা অবস্থায় দেখার অনেক ইচ্ছে ছিল। আপনি শেরওয়ানি পরে আসুন, এসব টাওয়াল কেন পরে এসেছেন? টে জাংকুককে রিকোয়েস্ট করছিল, কিন্তু জাংকুক কোনো কথা না শুনে টেকে বিছানায় শক্ত করে চেপে ধরে শুয়ে দেয় এবং টের উপর উঠে বসে। কি করছেন আপনি? আমার খুব লজ্জা লাগছে বলছি তো। এত লজ্জা পেয়ে কি হবে? ভুলে যেও না আমি কিন্তু তোমার হাজব্যান্ড। আমার তোমার প্রতি অনেক অধিকার আছে। টে এর আগেও জাংকুকের কাছে এমন শিকার হয়েছিল, কিন্তু আজকে এইটা তার জন্য আনন্দের। আজকে তো ভাসর হবে, এর আগে তো জাংকুক তার সর্বনাশ করেছিল। যাই হোক, এরপরে জাংকুক টেকে খুব ডিপলি একটা লিপ কিস করে এবং ফুল বডিতে কিস করতে শুরু করে। আগে টের শাড়িটা খুলে নিয়েছিল, যদিও টে আজকে থামানোর কোনো চেষ্টা করছে না। এর আগের বার যখন জাংকুক তার সর্বনাশ করার চেষ্টা করেছিল তখন টে থামানোর চেষ্টা করেছিল, কিন্তু আজকেরটা তার জন্য খুব আনন্দের। আমার খুব লাগছে, ছাড়ুন, ছেড়ে দিন বলছি। টের এমন কাকুতি মিনতি এবং এরকম সাউন্ডগুলো জাংকুককে আরও নেশালো করে তুলছে। জাংকুক যেন আরও হার্ড হয়ে উঠছে। সে টের ফুল বডিতে বাইট করতে শুরু করে এবং টের সঙ্গে আরও রোমান্টিক কাজ করতে থাকে। টের হাতটা খুব শক্ত করে চেপে ধরে উপরে আছে। তো আর মিস জাংকুক এবং টে তাদের ভাসর কমপ্লিট করুক। আমি ততক্ষণে আমার টেগু ক্যাফে থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। অ্যান্ড আরেকটা কথা, আমি কাইন মাস্টার দিয়ে আমার ভিডিও এডিটিং করি, যেখানে কাইন মাস্টারে কিছুদিন পর পরে একটা প্রবলেম হয়ে যায়। মানে আমি ভয়েস কভারগুলো দিতেই পারি না, বলে যে দিস রেকর্ডিং ওয়াজ টু শর্ট। মানে কি একটা সমস্যা, কি আর বলবো। এর জন্য আমাকে অনেক দিন পর ওয়েট করে টেকু ক্যাফেগুলো বানাতে হয়। আর সেগুলো দেখেই তোমরা আবার হেড কমেন্ট করো।
কেমনটা লাগে। আচ্ছা যাই হোক, আর্মিস 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 বলতে চাই তোমাদেরকে অসংখ্য পরিমাণে থ্যাঙ্কস, কেননা তোমরা আমার চ্যানেলে 823টারও বেশি সাবস্ক্রাইব করে দিয়েছো, মানে 900-র খুবই কাছাকাছি চলে এসেছি আমরা। আশা করছি তোমরা আমাকে আরও অনেক সাপোর্ট করবে, আর তোমাদের সাপোর্ট পেয়ে আমি অনেক উৎসাহিত হয়ে উঠি এবং আরও সুন্দর সুন্দর টেকো ক্যাফে বানানোর জন্য আগ্রহী হয়ে উঠি। আমার টেকো ক্যাফে দেখতে যাদের ভালো লাগে না, আমি আবারও বলছি টেকো ক্যাফে জাস্ট ফর ফানের জন্যই সবাই বানায় এবং আমিও ওটার জন্যই বানাচ্ছি, কিন্তু তোমরা এত সিরিয়াসলি নাও আর আমাকে হেড কমেন্ট করতে শুরু করো। তোমরা কি কোনো কিছু বোঝার চেষ্টা করো না? এটা জাস্ট একটা গল্প, এটা কখনো বাস্তবে রূপান্তর হবে না। আর হেটার্সদের কথা কি বলবো, আমাকে হেট করতে করতে তারা তো শেষ। মানে আমার হেটার্সরা আমার ভয়েস নিয়ে এত বাজে বাজে কথা বলে, কি বলবো। আচ্ছা নিজেরা একবার টেকো ক্যাফে ভয়েস দাও, আমি সেটা শুনি, তারপরে যদি তোমাদের ভয়েসটা ভালো হয় তাহলে মেনে নিব যে নিজের ভয়েস ভালো থাকায় তোমরা আমাকে খারাপ বলতে পারছো, আমার ভয়েস খারাপ বলতে পারছো। আর আমি তো নিজের ভয়েস নিজে বানাইনি, আমার ভয়েসটা আল্লাহ বানিয়েছে, তাই আমার ভয়েস নিয়ে খারাপ কথা বলার তোমাদের কোনো অধিকার নেই। আর যেটা বলছিলাম, আমি তো আমার চ্যানেলে এখন পর্যন্ত শুধু টিকু ক্যাফে আপলোড দিচ্ছি, তাই তোমাদেরকে বলে রাখি স্ক্রিনে দেখো একটা গেম শো হচ্ছে দ্য বেবি ইন ইয়েলো। আশা করছি বেশিরভাগ মানুষ এটা চিনবে এবং খেলে থাকবে। ইভেন আমিও অফলাইনে অনেক খেলেছি, ইভেন আমার অনেক ওল্ডেস্ট চ্যানেলেও আপলোড দিয়েছি, কিন্তু এটা আমার একটা নিউ চ্যানেল, আর এই জন্য আমার এখানে কোনো গেম প্লেই নেই। তো তোমাদেরকে ফান দেওয়ার জন্য আমি কি দ্য বেবি ইন ইয়েলো গেমটা খেলবো, তোমরা কিন্তু কমেন্ট সেকশনে বলো, আর কোনো নিউ হরার গেমের আইডিয়া থাকলে সেটাও বলো। আজকের মতো আমি এখানেই বিদায় দিচ্ছি এবং নেক্সট টেকো ক্যাফের সঙ্গে তোমাদের আবার দেখা হবে। বাই।